ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ। তফসিল ঘোষণায় তৈরি হবে নতুন দেশ তৈরির পথ, মন্তব্য মির্জা ফখরুলের। শীঘ্রই ফিরবেন তারেক রহমান, কেঁপে উঠবে দেশ। নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি। 15 বছরের জঞ্জাল সরিয়েছি 16 মাসে, বলেছেন প্রধান বিচারপতি। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভেই মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা, গৃহকর্মী আয়েশা 6 ও তার স্বামী 3 দিনের রিমান্ডে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ব্যাপারে গণভোটের তফসিল ঘোষণা আজ সন্ধ্যা 6টায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গত বছরের 5ই আগস্ট প্রবল গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পরের দিন 6ই আগস্ট ভেঙে দেয়া হয় দ্বাদশ সংসদ। 8ই আগস্ট দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। গঠিত হয় নতুন নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমা 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিতে শুরু করে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন। ভোট গ্রহণ সহ নির্বাচনের গুরুত্বপূর্ণ কার্যক্রমের দিনক্ষণ তুলে ধরে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। একই সাথে তুলে ধরা হবে জুলাই সনদ নিয়ে গণভোটের নানা দিকও। তফসিল ঘোষণায় নতুন দেশ তৈরির পথ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, এবারে নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট হবে নিরপেক্ষ। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি, যা দেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। বিএনপির মহাসচিব বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করিয়েছে, কিন্তু বিএনপির হাত ধরে এই দেশে সংস্কার এসেছে। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা অপশক্তিকে রুখে দিতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষ কর্মসূচির 5ম দিনের উদ্বোধনীতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের শুনানি 2026 সালের 5 মার্চ পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। সংশোধনীর পুরোটা বাতিল চায় বিএনপি। বৃহস্পতিবার পঞ্চদশ সংশোধনীর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ। এ সময় সংশোধনীর কিছু বিষয় বহাল রেখে বাকি অংশ সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত বলে জানান অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। শুনানি শেষ করা ছাড়াও আপিল বিভাগ থেকে একটা রায়ের কথাও জানান তিনি, কিন্তু রায় নিয়ে কোনো পক্ষকেই প্রশ্ন তোলার সুযোগ দিতে চান না বলে জানান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তিনি বলেন, 15 বছরের জঞ্জাল সরিয়েছি 16 মাসে। 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হলে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ওই রিটের শুনানি করে হাইকোর্ট গেল বছরের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করে রায় দেন। এতে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিলের বিধান অসাংবিধানিক বলে রায়ে বলা হয়। হাইকোর্টে দেয়া রায়ের ওপর আপিল করেন রিটকারী পক্ষ সুজন। শুনানিতে পক্ষভুক্ত হয় বিএনপি ও জামাত। একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 38তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন 2025 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীর প্রধান ইবিআরসিতে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানায় 24 পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ড্যান্ট। সম্মেলনের শুরুতেই সেনাবাহিনীর প্রধান ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এছাড়াও ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষতা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। টাকা চুরি নিয়ে কথা কাটাকাটি এবং ক্ষোভের জেরেই মা ও মেয়েকে হত্যা করে গৃহকর্মী আয়েশা। রাজধানী মোহাম্মদপুরে আলোচিত এই জোড়া খুনে আয়েশাকে জিজ্ঞাসাবাদের পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম। এদিকে আয়েশা 6 ও তার স্বামীকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এই বছরের জুলাই মাসে ৮,০০০ টাকা ও স্বর্ণের আংটি চুরির ঘটনায় আয়েশার নামে অভিযোগ করা হয়েছিল। সেই চুরির ঘটনায় পাওয়া একটি নাম্বারের সূত্র ধরে প্রথমে সাভার, পরে বরিশালে অভিযান চালিয়ে আয়েশাকে ধরতে ব্যর্থ হয় পুলিশ। পরে ঝালকাঠিতে তার দাদা শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আয়েশা ও তার স্বামীকে। বৃহস্পতিবার সকালে মিন্টো রোডে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হত্যার আগের দিন আয়েশা ওই বাসা থেকে ২,০০০ টাকা চুরি করে। সে তাকে পুলিশে দিতে চেয়েছিল লায়লা আফরোজ। খুনের পর আয়েশা ল্যাপটপ ও মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায়। নিজের বোনের বাসা থেকেও ২ লাখ টাকা চুরি করেছিল আয়েশা। তেজগাঁও কলেজ শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট সড়ক অবরোধ করে আন্দোলন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফার্মগেট মোড়ে এসে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় সড়কে আটকা পড়ে শত শত গাড়ি। কারওয়ান বাজার, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট সহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। শিক্ষার্থীদের দাবি, রানা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচার। এ সময় তারা কলেজ প্রশাসনের পক্ষপাতের অভিযোগ করেন। বলেন, কলেজ ক্যাম্পাসে বহিরাগতরা মাদক বিক্রি করে তা জেনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন। রানা হত্যার পর থেকেই নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন ছাত্ররা। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের পাইপের গর্তে পড়ে যাওয়া ২ বছরের শিশু স্বাধীনকে এখনও উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিসের বিশেষায়িত উদ্ধার টিম অভিযান চালিয়ে যাচ্ছে। বুধবার দুপুরে উপজেলার পাচনদর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে মায়ের সাথে জমিতে গিয়ে ফেরার পথে ৩৫ ফুটের গর্তে পড়ে যায় শিশুটি। গতকাল দুপুর থেকে শিশুটিকে জীবিত উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গর্তের ভিতরে দেয়া হচ্ছে অক্সিজেন। এছাড়াও পাইপের চারপাশ দিয়ে মাটি খোঁড়াও হচ্ছে। শিশু স্বাধীনের বাবার রাকিব হোসেন জানান, বাড়ির পাশে খেলতে খেলতে সে ওই পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের বোয়িং পাইপের গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেন। রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক দিদারুল আলম জানান, তারা শিশুটির কান্না শুনতে পেয়েছে, তবে শিশুটিকে জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ। আন্তর্জাতিক প্রসঙ্গ, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন। বুধবার মধ্যরাতে জান্তা বাহিনীর বিমান হামলায় প্রধান লক্ষ্যবস্তু ছিল একটি হাসপাতাল। বৃহস্পতিবার প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, হামলার কারণে হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বোমাটি হাসপাতালে সরাসরি আঘাত হানার ফলে অনেক মানুষ হতাহত হয়েছে। আরাকান আর্মির মুখপাত্র খুথা এমনটি জানান। হামলার সময় ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে রোগীদের উপচে পড়া ভিড় ছিল। ২০২১ সালে নোবেল বিজয়ী অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির জান্তা বাহিনী। এরপরই থেকে দেশটিতে জান্তা বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ এবং একের পর এক সংঘাত লেগেই আছে। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়। এর আগে ৫টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।